সাধারণ মানুষ রাজনীতি বোঝে না, সাধারণ মানুষ রাজনীতির মারপ্যাচ বোঝে না। সাধারণ মানুষ চায় নির্বাচনের দিন পছন্দের দল এবং প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে, যাতে আগামী দিন সেই দল কিংবা প্রার্থী তাদের আশা পূরণ করে, দাবি পূরণ করে, চাহিদা পূরণ করে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফায় 102টি আসনের ভোট গ্রহণ হয়েছে আজ, যার মধ্যে ছিল রাজ্যের একটি আসন। পাশাপাশি 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ হয়েছে আজ। আজ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবার পর থেকেই বিরোধীরা ভোট প্রহসন নিয়ে বিভিন্ন অভিযোগ করেন। পোলিং স্টেশন থেকে বিরোধী দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া, ভোটের লাইন থেকে বিরোধী সমর্থকদের বের করে দেওয়া, এমন বহু অভিযোগ জানিয়ে কমিশনের কাছে নালিশ করেন বিরোধীরা। অন্যদিকে শাসক বিজেপি দাবি করছে রাজ্যে অবাধ ও সুষ্ঠু ভোট হয়েছে, মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। বিরোধীদের মিথ্যা প্রচার করে জনসাধারণকে উত্তেজিত করার চেষ্টা করছে বলে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানায় বিজেপি। এদিকে বিকেল 5টা অবধি পশ্চিম ত্রিপুরা আসনে ভোট পড়েছে 80.40% এবং সাথে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়েছে 68.64%। নির্দিষ্ট সময়ের পর প্রায় 23,000 লোক লাইনে অপেক্ষা করছিলেন বলে খবর। বহু কেন্দ্রে বিকেল 5টার পরও ভোট গ্রহণ চলছে, তাই চূড়ান্ত হিসেব এখনো পৌঁছায়নি। তবে কেমন হলো পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ? ভোট উৎসব নিয়ে রাজ্যের মানুষের আশা কতটা পূর্ণ হলো? শাসক এবং বিরোধীদের অভিযোগের মধ্যে কতটা সত্যতা লুকিয়ে আছে? নির্বাচন কমিশনের ভূমিকা কতটা ইতিবাচক ছিল? লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ পর্বের বিভিন্ন দিক বিস্তারিত বিশ্লেষণ করতেই আজ আমাদের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ভোট বিশ্লেষণ নিয়ে আমাদের এই বিশেষ টক শোতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক গৌতম মজুমদার। নমস্কার। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। সন্দীপবাবু, অষ্টাদশ লোকসভা নির্বাচনে কেমন দেখলেন পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ এবং রামনগর বিধানসভার উপনির্বাচনের দিকেই বা কতটা নজর রেখেছেন, কেমন দেখলেন? আমি বেসিক্যালি যেহেতু রামনগর এলাকায় ভোটার, সেই হিসেবে আমি দুটো ভোট দিয়েছি এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের অন্যান্য বুথগুলি সম্পর্কে যারাই ঘুরে এসছেন বা সাংবাদিক বন্ধুরা, আমি যে বুথ সেন্টারের ভোটার, সেই বুথ সেন্টারে ভোট দিতে গিয়ে যতক্ষণ বসেছিলাম তখন অবধি যা পেয়েছি প্রথম দিকে সেটা আশাব্যঞ্জক। যে বুথ সেন্টারে আমি ভোট দিই সেই বুথ সেন্টারের অন্যতম ভোটার হচ্ছেন সিপিএম এর অন্যতম একজন শীর্ষ নেতৃত্ব এবং রাজ্যের প্রাক্তন কর্ণধার। আমি শুনছিলাম উনি সাংবাদিক বন্ধুদেরকে বলছিলেন যে আমি এখানে এসে তো যা দেখলাম, যেভাবে মানুষ লাইন দিয়ে ভোট দিচ্ছেন, এভাবে যদি চলতে থাকে এটা তো গণতন্ত্রের পক্ষে আশাব্যঞ্জক। অনেক কথাই উনি বলেছেন, রাষ্ট্রীয় প্রেক্ষাপটেও বলেছেন, এটা একটা কথা। পরবর্তীকালে আমি সোশ্যাল মিডিয়াতে ওখানে বসেই যখন দেখি, তখন দেখি পশ্চিম আসনের প্রার্থী এনডিএ জোট আর ইন্ডিয়া জোটের, উনি তখন সকাল অ্যারাউন্ড 9 আগে, সকাল 9টার আগে, 8:20-25 সম্ভবত, উনি অভিযোগ করছেন বের করে দেওয়া হয়েছে এবং মানুষকে বাধা দেওয়া হচ্ছে, পোলিং এজেন্টরা ঢুকতে পারছেন না। আর অ্যারাউন্ড 9 ভোট দিচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ওনাকেও সাংবাদিকরা একই প্রশ্নই করেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য বা বিরোধী দলের নেতা যারা, তাদের বক্তব্য, যেহেতু তাদের নেটওয়ার্কটা পলিটিক্যাল অনেক বেশি, তাই তারা অনেক আমাদের থেকেও অনেকটা বেশি তারা বলতে পারবেন। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে যদি কোনো এ ধরনের কোথাও কোনো ধরনের ঘটনা হয়ে থাকে, সেই বাইট আপনাদের কাছেও আছে, আপনারাও লাইভ করেছিলেন মুখ্যমন্ত্রীর সেই তুলসীবতী ভোট কেন্দ্র থেকে, হওয়া উচিত না, বাঞ্ছনীয় না। তবে আমি বাড়ি থেকে বেরোনোর সময় যা খবর নিয়ে এসেছি যে এর ধরনের তেমন কোনো অভিযোগ নেই, যদি অভিযোগ থাকে ইলেকশন কমিশন দেখবেন। তার কিছুক্ষণ বাদে এনডিএ জোটের অন্যতম একজন নেতা
উনি ওনার ভোট দিয়ে উনি অভিযোগ করছেন যে গণতন্ত্রকে টুটি টিপে ধরা হয়েছে এবং পদদলিত করা হয়েছে গণতন্ত্রকে, মানুষকে বের করে দেওয়া হচ্ছে। এবং উনি যে বিধানসভা কেন্দ্রের ভোটার, সেই বিধানসভা কেন্দ্রের ভোট এক পোলিং এজেন্টকে বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে বলা হচ্ছে যদি বিধবা না হতে চান, উনি যা বলেছেন কোট অ্যান্ড কোট, আপনাদের কাছে হয়তো বা এটার বাইটও থাকতে পারে, যে বিধবা যদি না হতে চান তাহলে ফরেনসিক ইউনিভার্সিটি যে বুথ, সেই বুথে যে আপনার স্বামী পোলিং এজেন্ট, সেখান থেকে আপনার স্বামীকে বের করে নিয়ে আসেন। তো এইগুলি হচ্ছে ইয়ে। কিন্তু আমি আমার ব্যক্তিগত অপিনিয়নে যদি বলি, সেটাতে বলতে পারি আমি যতটুকু ঘুরেছি বা মিডিয়ার দৌলতে যতটুকু দেখেছি, তেমন মেজর তেমন কিছু লক্ষ্য করিনি। তবে এখন আপনারা দেখাচ্ছেন বা ইলেকশন কমিশন বলছে 76.10 অ্যারাউন্ড, এখনো ফাইনালাইজ হয়নি। যেমন আমার যে বিধানসভা কেন্দ্র ভোটার, আমি সাতরামনগর বিধানসভা কেন্দ্রের একটা বুথ সেন্টার আছে শানমুরা বলে, এটাতে যখন সুরজিৎ দত্ত ওই কেন্দ্রে ভোটে দাঁড়াতেন তখনও আমরা লক্ষ্য করতাম, কারণ আমি দীর্ঘদিন সুরজিৎ দত্তের ইলেকশন মেশিনারি চালিয়েছি 25 বছর টানা। 1988 থেকে আপনার 2008 অব্দি আমি টানা ওনার ইলেকশন মেশিনারি চালিয়েছিলাম। তারতে আমি দেখতাম শানমুরা বলে একটা জায়গা আছে ওই বুথ মানে বিধানসভা কেন্দ্রের, ওখানে আপনার সব সময় একটা দীর্ঘ লাইন, কারণ ভোটারের সংখ্যাই প্রচুর সেখানে। ওখানে এবারও দেখলাম যখন অনেকখানি ভোট প্রায় 5টায় শেষ হয়ে গেছে, সেখানে তখনও ভোট চলছে। এবং আপনাদের হিসাব অনুসারে অ্যারাউন্ড রাত্রি 9টা যে বলছেন আপনারা, ভোট শেষ হওয়ার পর প্রায় 25,000-এর মতো লোক লাইনে দাঁড়িয়ে আছেন তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে। তো যদি বেরি করে দেওয়া হয়, যদি আটকানোই হয়, এই 25,000 লোক এই সূর্যাস্তের পর, অন্ধকার নেমে আসার পর তারা কেন ভোটের লাইনে দাঁড়িয়ে থাকবেন? তাদেরকেও তো সরিয়ে দেওয়া উচিত। এখানে যারা দাঁড়িয়ে আছেন সবগুলি লোক তো বিজেপির না, সবগুলি লোক তো বিজেপির হতে পারে না। কারণ আমি দেখলাম ইন্ডিয়া জোটের যতজন নেতা আছেন সব নেতারাই বলছেন যে জোর করে ছাপ্পা ভোট হচ্ছে না ভেতরে ঢুকে। এটা বিরোধী সিপিআইএম দলের শীর্ষ নেতৃবৃন্দ উনিও বলছেন না, উনি আমার বুথেরই ভোটার। এটা অলমোস্ট বলতে পারি রাজ্যের অন্যতম ভিআইপি প্রোন ভোটার, সেখানে অনেক ইম্পর্টেন্ট ডিগনিটরিজরা ভোটার আছেন এই ভোট কেন্দ্রে। উনিও বলছেন না ভেতরে ঢুকে ছাপ্পা ভোট হচ্ছে। আর ইন্ডিয়া জোটের অন্যতম নেতা, বিধায়ক একজন, উনিও বলছেন না, উনি অ্যাপ্রিশিয়েট করছেন। আমি ওনার প্রেস মিট দেখে এসেছি কিছুক্ষণ আগে, উনি বলছেন ছাপ্পা ভোট হয়নি, ছাপ্পা ভোট হয়নি, এবং ইলেকশন কমিশনকে উনি ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। উনি বলছেন, আমি তো শুনুন, আমি অন রেকর্ড কথা বলছি, আমি মিথ্যা কথা বলার না। তো ওনারা বলেছেন, তো যদি ছাপ্পা ভোট না হয়, তারপরে যদি বাইরে লোক, আপনি এখনের হিসাব অবধি আপনি বলছেন 25,000 লোক দাঁড়িয়ে আছে লাইনে, তাহলে সবগুলি লোক কি বিজেপির লোক না? ঠিক, আমরা তীব্রা মাথার লোক। বিরোধীদের এই অভিযোগটা নিয়ে বা সন্দীপ বাবু আপনার কাছে আমি আসবো, আর একটু বিস্তারিত আলোচনা করতে হবে, কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা আপনি বলছিলেন। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলিনি। আই স্ট্যান্ড টু বি কারেক্টেড। ওকে, না, প্রাক্তন ইউ স্ট্যান্ড টু বি কারেক্টেড। আমি বলেছি বিজেপির, ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং একসময় রাজ্যের কর্ণধার। এটা যে আমরা আসছি, এটা যে মুখ্যমন্ত্রী, সেটা আপনি কি করে বলেন? ঠিক, আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে আপনার কাছে সেটা নিয়ে বিশ্লেষণ, এটার উত্তর আমি দেবো, আরো ডিটেইলস আছে আমার কাছে, ডকুমেন্টারি এভিডেন্স সহকারে আছে। কালকে হয়তো প্রভাতী কাগজে পাবেন। কিন্তু তার আগে অবশ্যই প্রভাতী কাগজে পাওয়ার আগে নিউজ ভ্যানগার্ডে এই মুহূর্তে আমরা আশা করছি আমাদের দর্শক বন্ধুরা যারা সঙ্গে আছেন আমরা আপনাদেরও দেখাতে পারবো। কিন্তু তার আগে গৌতম বাবু, আপনার কাছে একটু যাবো এক নজরে। আপনি কি মনে করেন, কেমন দেখলেন আপনি ভোট? তারপর আমরা যে বিরোধীরা যে অভিযোগ করেছে, এবং বিরোধীরা বলতে এখানে বামফ্রন্ট এবং কংগ্রেস আলাদা আলাদা করে যে ধরনের অভিযোগ করেছে, এবং তাদের অভিযোগের মধ্যে কিছু মতপার্থক্য আছে, সেই বিষয়গুলো আমরা উঠিয়ে আনবো। কিন্তু আপনি কেমন দেখলেন নির্বাচন? আজকের এই যে গণতন্ত্রের যে বিশেষ উৎসব, সেই উৎসব তো আমরা দীর্ঘ প্রায় 30-40 বছর ধরে দেখছি, বা আমিও দীর্ঘ 30-40 বছর ধরে আমরা ভোটও দিচ্ছি। আজকের যে জিনিসটা দেখলাম, সেখানে একটা উৎসাহের মধ্যে মানুষ কিন্তু এসছে, এবং সকাল থেকেই দেখেছি লাইন দিয়ে মানুষ ভিড় করেই করছে। কিন্তু যে কথাগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম বা বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে দেখলাম, বা বিভিন্ন রাজনৈতিক দলের যে ব্যাখ্যা, এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না বা কোনো এজেন্ট যেতে দিচ্ছে না,
আমার কাছে এজ এ মানে সাধারণ একজন ভোটার হিসাবে বা আমরা যেটা দেখে এসেছি, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা কংগ্রেস সিপিএম ছাড়া কিছু দেখিনি। আজকে নতুন করে হয়তো আজকে 7-8-10 বছর বিজেপির একটা প্রভাব ত্রিপুরা রাজ্যে দেখছি, বা বর্তমান একটা সরকার, রাষ্ট্রবাদী সরকার, বিজেপি সরকার চালাচ্ছে। আচ্ছা, ভোট যে দিতে যায় যারা গেছে, ওদের মধ্যে কে বিজেপিকে ভোট দিচ্ছে, কে কংগ্রেসকে ভোট দিচ্ছে, কে সিপিএম কে ভোট দিচ্ছে, কে কংগ্রেসের উপর রাগ করে আছে, কে সিপিএম এর উপর রাগ করে আছে, তাহলে বিজেপি বাধা দেবে কাকে? আচ্ছা, কারণ ম্যাক্সিমাম লোক ওই দুটো দল থেকে বিজেপিতে এসছে, এটা আমরা সবাই জানি। আপনাদের বিশেষ করে আপনাদের চ্যানেলগুলো সবসময় বলেন যে 18 সালের আগে বিজেপি 1% 2% ভোটের মধ্যে ছিল, তাহলে বিজেপি ভোটার বলতে কিছু নেই। হ্যাঁ, বিগত দীর্ঘকালের যে বামফ্রন্টের যে শাসন ব্যবস্থার উপরে সেটাকে অপশাসন হিসাবে পর্যবসিত করে মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করে বিজেপি পার্টিটাকে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত করেছে। তার মানে কি, কংগ্রেস সিপিএম এর, বিশেষ করে কংগ্রেসের 80% 90% বিজেপিকে সাপোর্ট করেছে। সিপিএম এর হয়তো কিছু একটা সংখ্যক সিপিএম এর উপরে বীতশ্রদ্ধ হয়ে ওরা হয়তো তখন এই রাষ্ট্রবাদী সরকারটাকে বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আইডিওলজিটাকে দেখে সাপোর্ট করেছে। তাহলে আজকের দিনে যে পরিস্থিতি, ত্রিপুরা রাজ্যে মানুষ লজ্জা হয়, বা আমরা যারা এখানে এই রাজ্যে দীর্ঘকাল জন্মকর্ম সবকিছু দেখছি, যে কংগ্রেস সিপিএম এর যে জোট আজকে ত্রিপুরা রাজ্যে ভোট হচ্ছে, এই দাদাও একটু আগে বললেন রামনগর কেন্দ্র, এটা কংগ্রেসের প্রার্থী নেই, তাহলে কংগ্রেস সিপিএম আজকে কে কাকে ভোট দেবে? চলতে চলতে আমাদের সঙ্গে কিছু কিছু লোকের যে কথা হয় না তা না, চলতে ফিরতে কথা হয়, তখন বোঝা যায় মানে কেউ কেউ সিপিএম বলছে না দূর যাবই না, কেন কংগ্রেসকেই ভোট দেব। ওকে, কংগ্রেস সিপিএম এর জোটটা মেনে নেননি আপনি, সাধারণ লোক মেনে নিতে পারছে না, কিন্তু কিছু কিছু লোক তো এটার দিকে রয়েছে। আর যেটা বারবার কথা হচ্ছে মিডিয়াতে দেখছি, এই যে বাধা টাধা এগুলো কিন্তু আমাদের চোখে পড়েনি। বিশেষ করে আমি যে কেন্দ্রে ভোট দিয়ে গেছি সেটা একটা এবারে যে নতুন যে মডেল পোলিং স্টেশন করেছে, সেটাও আমার ওই আমি যে ভোট কেন্দ্রে ছিলাম ওটা মডেল হিসাবেই ছিল। ওকে, সেখানে আপনার দুদলেরই দুটো শিবিরেরই পোলিং এজেন্টরা ছিল? হ্যাঁ, দলের পোলিং এজেন্ট। আমরা একটু আমাদের আলোচনাটাকে একটু একদম কনসাইজ নিয়ে আসছি। আজ সারাদিন ধরে ঠিক সকাল 9টার পরে, যেমনটা সন্দীপ দাও আপনি উল্লেখ করছিলেন, যে সকাল 9টার মধ্যে থেকে আমরা দেখতে শুরু করি বিভিন্ন বিরোধীদের বিভিন্ন জায়গা থেকে বিরোধীরা আস্তে আস্তে ওনারা বলতে শুরু করেন যে ভোটে রিগিং হচ্ছে। কেউ রিগিং বলেছেন, কেউ উচ্চারণ করেছেন, কেউ বলেছেন ভোটদানে বাধা, যারা ভোটার তাদেরকে ভোট দিতে আসতে দেওয়া হচ্ছে না। কেউ বলেছেন যে বিরোধী পোলিং এজেন্টদের আগের দিন রাত থেকেই হুমকি দেওয়া হচ্ছে, বাড়িতে তালা দিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে চিহ্নিত সম্ভাব্য পোলিং এজেন্ট ভেবে তাদেরকে আগে থেকে হুমকি দেওয়া হচ্ছিল। এবং কেউ বলেছেন যারা বিরোধীদের যারা ঢুকতেই দেওয়া হয়নি পোলিং স্টেশনে, এবং সেখানে অনেককেই দৈহিক আক্রমণ করে পোলিং স্টেশন থেকে বের করে দেওয়া হয়েছে, এমনও কিন্তু অভিযোগ করছেন। ভোটের লাইন থেকে বিরোধী সমর্থকদের চিহ্নিত করে ভোটের লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ আমরা পশ্চিম থেকে দক্ষিণ, পূর্ব থেকে উত্তর, সব জায়গা থেকে কিন্তু ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা প্রান্ত থেকে এই ধরনের খবর পেয়েছি বিরোধীদের মুখ থেকে। এখন কথা হচ্ছে যে ভোটের এই ধরনের প্রহসনের কথা বিরোধীরা বলছেন, তার মধ্যে কতটা সত্যতা আছে আপনি মনে করেন, এবং আপনারা যতটুকু খবর রেখেছেন, বিশেষ করে রামনগর উপনির্বাচন, রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে ব্যাপক হারে বিরোধীরা কিন্তু অভিযোগ করেছেন। সন্দীপ বাবু, আপনি নিজে রামনগর বিধানসভা কেন্দ্রের একজন ভোটার, আপনি কতটুকু জানেন এবং কি দেখলেন? আপনাকেই দেখাই, কারণ এটা সাইলেন্ট করা আছে। আপনি দেখুন, রামনগর কেন্দ্রের আইএনডি এর প্রার্থী রতন দাস বলছেন, কতক্ষণ আগে এটা আপলোড হয়েছে আপনি দেখে বলুন, আমার কাছে নেই। আপনি 12 ঘন্টা আগে, তার মানে এখন 9:30 বাজে। 12 ঘন্টা আগে হলে সকাল 8:30। বিজ্ঞান তো মিথ্যে কথা বলতে পারে না। আপনি দেখুন সবটা, এখানে দেখেন কত লোক লাইনে দাঁড়িয়ে আছে। উনি দাঁড়িয়ে বলছেন মিডিয়ার সামনে, চ্যানেলটি কার আপনি দেখুন, ম্যানেজড এন্ড কন্ট্রোলড, এই নামটা চ্যানেলের ওপেনলি বললাম না, ওই চ্যানেলে, এই চ্যানেলটা ম্যানেজড এন্ড কন্ট্রোল এবং কোত্থেকে হয় আমরা সবাই জানি, ঠিক আছে? ওই চ্যানেলের উনি ইন্টারভিউ দিয়ে যখন বলছেন তখন বেলা 8:30,
কি ক্যাপশন? ক্যাপশন হচ্ছে সমস্ত পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, ভোট মাত্র শুরু হলো। সমস্ত জায়গা থেকে ইজ ইট হিউম্যানলি ফিজিবল? এটা বিশ্বাসযোগ্য কথা? আপনি কথার জন্য কথা বললেই হবে। সকাল 8:30, আরে সবাই তো ভোট কেন্দ্রেও যায়নি, বের করে দেওয়া হয়েছে। তো উনি এটা আপলোড হয়েছে কটায়? আপনি দেখুন, সকাল 12 ঘন্টা আগে, সকাল 8:30টায় ভোট শুরু হতে হতে তো অনেকখানে প্রায় 7:30 বেজে যায়। বেজে যায় না, কারণ কতগুলো ফর্মালিটিজ আছে। তো উনি রামনগর কেন্দ্রের প্রার্থী, উনি অভিযোগ। আমি যদি বলি, আমাকে বামপন্থীরা দীর্ঘদিন সময় আমার সঙ্গে বন্ধুত্ব এবং সখ্যতার সম্পর্ক আছে, ওই কেন্দ্রে আমি দীর্ঘদিন কাজ করি, তো করতাম। তারা আমাকে অনেকে বলেছেন যারা ভোট কেন্দ্রে যাবেন না ডিউ টু ক্যান্ডিডেট। আচ্ছা, এবং কিছু লোক বলেছেন পলিসিগত কারণে। কেন পলিসিগত কারণে? আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রামের ইতিহাস রেখেছি। আমরা ভুলিনি বীরচন্দ্র মনু, আমরা ভুলতে পারি না আপনার উজান ময়দান। সেই কংগ্রেসের কালো হাত ভেঙে দিন, গুড়িয়ে দিন আমরা বলেছি, আমাদেরকে দিয়ে বলানো হয়েছে। আজকে আমাদেরকে ভোট দিতে হবে। আপনি অধঃপতনটা, বড় নৈতিকতার কথা বলছি। আপনি ভাবুন তো, আমি যে ভোট কেন্দ্রে ভোটার, ওই বুথ সেন্টারে ভোট দিচ্ছেন সিপিএম এর টপ মোস্ট লিডার মানিক সরকার, উনি ভোট দিয়ে এসেছেন কংগ্রেস প্রার্থীকে। ওনার কাছ থেকে নীতি অধ্যায় আমি ওনার কাছ থেকে নেব। আরো ইন্টারেস্টিং, আপনাদের কাছে আমি দেখাতে পারি এখন, আপনারা যদি দেখান, ওনার বোন, আচ্ছা, আমার বুথ সেন্টারে, ওনার বোন শ্রীমতী রত্না সরকার আমার বুথ সেন্টারে কংগ্রেসের পোলিং এজেন্ট। কি লামতে লামতে কি লেভেলে ওরা গিয়ে দাঁড়িয়েছে। আমরা একটু দেখতে চাইবো, দেখুন, ইট ইজ অন রেকর্ড। ওই বুথ কেন্দ্রে 3টে বুথ, 7-এর 47, 7-এর 48, দেখুন আপনি বুথ সেন্টারের ভেতরের ছবি, ইউ সি। আচ্ছা, সেখানে মানিক সরকারের, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বোন রত্না সরকার, এবং উনি কাগজপত্রে যেটা সই করেছেন, আমি ছবিটা দেখার পরে আই এম নট স্যাটিসফাইড, আই হ্যাভ ভেরিফাইড ইট পার্সোনালি, যে উনি কার হয়ে কাগজপত্রে সই করেছেন। উনি কাগজপত্রে সই করেছেন এজ এন আইএনসি ক্যান্ডিডেট। সারা জীবন লড়াই সংগ্রাম করে গেলেন রত্নাদি। একটা সংগ্রামের ধারাবাহিক ইতিহাস আছে রত্নাদির। বামপন্থী আমি, আপনি কিংবা অন্য বিজেপির লোকরা, তারা মনে করতে পারেন ওনার নীতি সিদ্ধান্তের সঙ্গে আমি একমত না, হতে পারে, কিন্তু ওনার তো লড়াই সংগ্রামের ইতিহাস আছে দীর্ঘ বছরের। উনি আইএনসির ক্যান্ডিডেট হিসেবে সিপিএম এর পোলিং এজেন্ট হতেন, কোনো আপত্তি ছিল না। সেখানে কিন্তু ইন্ডিয়া জোট বলছেন না, উনি কংগ্রেসের ক্যান্ডিডেট। আরেকটা ছবি দেখাতে পারেন আমার বুথ সেন্টারে, 7-এর 47, দায়িত্ব নিয়ে স্টুডিওতে বলে যাচ্ছি, 7-এর 47, 7-এর 48, 7-এর 49, সিপিএম এর শীর্ষ নেতা বিজন ধরের স্ত্রী, দেখুন, ইলাধর, একটি বুথ সেন্টারে উনি পোলিং এজেন্ট। তাও কি, যে এলাকাটাতে কোনোদিন কাউকে বামফ্রন্টের দীর্ঘদিনের সময়ে, এটা না, এটা হচ্ছে যেটা দেখাচ্ছেন, এটা রত্না সরকার। আরেকটি ছবি, বয়স্ক মহিলা, এই যে দিদি পেছনে বসে আছেন। কে? যারা বামপন্থী বন্ধুরা দেখছেন তারা দেখে বলুন, অস্বীকার করুন, বুথ সেন্টারের ভেতরে কিনা। উনি কোন পার্টির হয়ে গেছেন? সিপিএম এর হয়ে গেছেন। খুব ভালো কথা। এই সেন্টারে তো কোনো লোককে কোথাও কোনোদিন জোটের আমলে 88 থেকে 93 আমলে কোনোদিন একটি ফুলটুকি দেওয়া হয়নি। সিমিলারলি সিপিএম এর আমলও যারা কংগ্রেসের পোলিং এজেন্ট হতে থাকতেন, তাদেরকেও কেউ একটা কটুক্তি করেনি, একটি ফুলটুকি দেয়নি। দ্যাট ওয়াজ দ্য রিলেশনশিপ ইন দ্যাট এরিয়া, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই বুথ সেন্টারটি এত মিডিয়া কাভারেজ, কারণ ভিআইপিরা ভোট দিতেন, দেন, এখনো বর্তমানেও দেন, অনেক ভিআইপির নাম আছে এখানে, ওরা ভোট দেন, ক্যামেরার একটা আকর্ষণ থাকে, সেখানে কেউ কাউকে কোনো, ওরা ওই এলাকা থেকে তাদের লোক জোগাড় করতে পারে না। আচ্ছা, তারা তাদের পোলিং এজেন্ট জোগাড় করতে পারে না, ঘরের মা বোনদেরকে আনতে হয় পোলিং এজেন্টের জন্য। আর অল্টারনেটিভ আউটস, মানে আদার সাইড অফ দি কয়েন দেখিয়ে বলবেন যে ভয়ভীতি দেখানো হচ্ছে পুরুষ লোকদেরকে, আতঙ্কে আছেন। এই গল্প এগুলো বললে হবে? আপনি বলুন না, তারা যদি পারত। আমার এখানে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই বিধানসভাতে ভোট দেওয়ার পর উনি বলেছেন একজন লোককে নাকি আটকে রাখা হয়েছে। আচ্ছা, লক করে, আন্ডার লক এন্ড কি, শিশুবের স্কুলে, মানে যে সেন্টারে উনি ভোট দিয়েছেন, আটকে রাখা হয়েছে। কে উনি? মানে উনি কি পোলিং এজেন্ট ছিলেন? না, নাথিং। হি ওয়াজ প্রাক্তন মুখ্যমন্ত্রী একজনের নাম বলেছেন, একটা রুমে নাকি দরজা বন্ধ করে ওকে আটকে রাখা হয়েছে, ও চিৎকার করছে বাঁচানোর জন্য। আমি তো রাত্রি 8:30 অবধি ওই বুথে ছিলাম। আচ্ছা,
সকাল 9:10-15 থেকে রাত্রি 8:30 অব্দি এই বুথের সামনে আমি বসেছিলাম, এলাকার মানে পাড়ার একজন বয়স্ক লোক হিসেবে, অন্য কিছু হিসেবে না, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, পাড়ার ছেলেবেলার আছে যাতে কিছু না হয়। আমি তো কোনো সময় ওই ছেলেটিকে বুথ সেন্টারের ভেতর দেখিনি, অল থ্রু আমি দেখেছি। বামপন্থী বন্ধু যারা আছেন, মাননীয় অস্বীকার করতে পারবেন, আমি অন ক্যামেরা বলছি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী পাঞ্চালী ভট্টাচার্য, আরেকজন অধ্যাপিকা, রিটায়ার্ড অধ্যাপিকা আলপনা সিনহা, তাদের সঙ্গে বসে উনি গল্প করছিলেন ওই বুথ সেন্টারে। আমি তো নামে নেশন অন ক্যামেরা বলে দিচ্ছি। আলপনা সিনহা অধ্যাপিকা, জাস্ট রিটায়ার করেছেন, ওদের সঙ্গে বসে উনি বলছেন সেখানে আপনি সকাল থেকে রাত অবধি ছিলেন, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন, ওনার মতো দায়িত্বশীল লোক পোলিং এজেন্ট দিতে পারবেন না, কথা বললে হবে। এবং এই ধরনের অভিযোগই কিন্তু আমরা সারাদিন ধরে শুনছিলাম। দর্শক বন্ধুরা যারা আজ আমাদের সঙ্গে নিউজ ভ্যানগার্ড, আপনারা মুশকিলটা কি হয়েছে, ত্রিপুরা রাজ্যে যাদের, আমাদের বাংলা দেশের বাড়িতে একটা কথা আছে, বেল নাই, যেগুলির বেল নাই এগুলির পিছিয়ে আপনারা ক্যামেরা ঘোরান সারাদিন। এদের আপনারা পাবলিককে জিজ্ঞেস করেন না, why you are not putting this question to the public? কারণ পাবলিক is not a media craze. Your media craze is those person who do not have any bail in their পায়ের তল। তাদের পায়ের তলে কোনো বেল নেই, তাদের পেছনে আপনারা শুধু ক্যামেরা ঘোরান। আপনারা পাবলিককে লাইনে জিজ্ঞেস করুন তো আপনি বাধাপ্রাপ্ত হয়েছেন কিনা। আমি আপনার মিডিয়া বলছি না, যে কোনো মিডিয়া নির্বাচনের সময় শাসক এবং বিরোধী দুজনেরই বক্তব্য, আপনারা পাবলিককে ধরুন না। না না, সিরিয়াস এলিগেশন, সকাল 8:30টায় এলিগেশন ইজ ভেরি সিরিয়াস। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যেই ভোট কেন্দ্রে, তুলসীবতী ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন, অনারেবল চিফ মিনিস্টার, প্রেজেন্ট চিফ মিনিস্টার, ওই কেন্দ্রের ভোটার, ওই বুথ সেন্টারের ভোটার হচ্ছেন জোটের প্রার্থী আশিস কুমার সাহা। ওখানে তো তাও পরে আরো ইন্টারেস্টিং, তারা দুজনেই একই পাড়ার লোক। আশিস কুমার সাহা, মানিক সাহা পাশাপাশি বন্ধনে, হ্যাঁ, কোর্ডিয়াল রিলেশনশিপে তারা দীর্ঘদিন এই পাড়াতে বসবাস করেছেন, তারা বড় হয়েছেন। আপনি ওই পাড়ার যারা তুলসীবতী স্কুলে ভোটার ছিলেন তাদেরকে গিয়ে আপনারা কেন জিজ্ঞেস করলেন না যে দিস ইজ দ্য এলিগেশন? কেন আপনারা জিজ্ঞেস করেন না ফর ট্রান্সপারেন্সি? আপনাদের জিজ্ঞেস করা উচিত না? সিরিয়াস এলিগেশন বাই আশিস কুমার সাহা, ওই বুথ সেন্টারে, যেই বুথ সেন্টারে মানিক সাহা ভোটার, যে আপনি তো ওই এলাকার ভোটার, আপনি বলুন আশিস বাবুর এলিগেশন ট্রু কিনা, তার সঙ্গে বাস্তবতা আছে কিনা। ওকে, আমরা যতটুকু খবর পেয়েছি, আমরা ইলেকশন কমিশন থেকে খবর পেয়েছি, রামনগরে 2জন পোলিং পার্সনকে সাসপেন্ড করা হয়েছে, এটার ঘটনা আমি বলে দিই আপনাকে, এবং মোহনপুরে 2জনকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, রামনগরের ঘটনা বলি, মোহনপুর জানি না, আপনাকে দায়িত্ব নিয়ে অন ক্যামেরা বলে দিয়ে যাচ্ছি। আমি দীর্ঘদিন জানেন আমি দায়িত্ব নিয়েই কথা বলি। আই এম ভেরি মাচ রেডি টু ফেস এনি কনসিকুয়েন্স। রামনগরে যাকে সাসপেন্ড করা হয়েছে, এটা হচ্ছে তার একটা ক্যালাসনেসের জন্য। সেখানে এক ভদ্রলোক চোখের ছানি অপারেশন হয়েছে, ভদ্রলোক এই অবস্থায় ভোট কেন্দ্রে গেছেন, ওয়ান অফিসিয়ালস তাকে হেল্প করার জন্য গেছেন। অ্যাকর্ডিং টু দ্য রুলস এন্ড রেগুলেশনস এন্ড গাইডলাইন্স অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা, যতটুকু আমি জেনেছি, উনি বিনা ফর্ম ফিল আপে ওই লোকটাকে বুথ সেন্টারের ভেতরে, ভোটিং কমপ্লেক্সের ভেতরে এন্ট্রি করতে পারমিশন অ্যালাউ করেছেন। ওই সময় রিলিভেন্ট টাইমে যখন উনি ভোট দিতে যাবেন, when he was yet to cast his vote in the voting center, আমাদের ডিএম, মানে দ্যাট ইজ দ্য রিটার্নিং অফিসার, উনি ওই সময় গিয়েছেন, গিয়ে বলেছেন whether signature was taken or not in a particular format. He expressed his মানে কি বলবো, তার ইগনোরেন্স প্লাস তার হয়তো অজ্ঞতা হতে পারে, অথবা নেগলিজেন্স, হোয়াটস এভার মেবি। এটার জন্য এত কড়া শাস্তির কোনো প্রয়োজন ছিল না। ইট ইজ নট এ মিসকন্ডাক্ট, ইট ইজ নট tantamount to a misconduct of an election officials who are entrusted for doing this sort of job. না, যেটা নিয়ম ছিল সেই নিয়মটা না মানাটা কি মানে মিসকন্ডাক্ট নয়? তাহলে না, মিসকন্ডাক্ট তো হতেই পারে। আপনি উনি অনেকে এত মানে লঘুদণ্ডে, লঘু ইয়েতে এত কড়া দণ্ড, গুরুদণ্ড যাকে বলে শিক্ষক মশাইরা, এটা একটু বেশি। ওনাকে বললে পারতেন আপনি এটা কেন করলেন, এটা নিয়ম তো হচ্ছে আপনি অ্যালাউ করার আগে ওনাকে ফর্মেটটা সই করাতে হবে। ফর্মেটটা কেন সই করালেন না? ঠিক, আমরা আসবো এই বিষয়টা নিয়ে। এই যে দেখি গৌতম বাবু আপনি কি বলছেন, এবং সারাদিন ধরে আমরা আজকে দেখলাম বিরোধীদের এই অভিযোগ, এবং পাশাপাশি শাসক দল বলছেন অবাধে ভোট হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে, যেই প্রশ্নটা সন্দীপ বাবু শুরু করছেন, একদম সকালবেলা থেকেই কিন্তু এই ধরনের অভিযোগ উঠে আসছিল বারবার। তো এই অভিযোগগুলোর মধ্যে সত্যতা কি কিছুটাও ছিল না? এই অভিযোগগুলো আমি বলবো একেবারে সম্পূর্ণভাবে মিথ্যা। আমাদের যে অভিজ্ঞতা, যেমন আমরা 18 সালের যে ইলেকশনের প্রাক মুহূর্ত, আমাদের মধ্যে যে একটা ভয় ছিল
এবং সাধারণ প্রত্যেকটা লোক সবসময় কিন্তু আমাদের মধ্যে একটা ভয় আতঙ্ক থাকতো ইলেকশনের 15 দিন আগের থেকে 1 মাস আগের থেকে, মানে ত্রিপুরা রাজ্যে ইলেকশন হচ্ছে এটাই যেন একটা আতঙ্কের পরিবেশ। কারণ বিগত বামফ্রন্ট সরকারের পলিসিটাই ছিল ভয়, সমাজ ব্যবস্থাটাকে ডর ভয় দেখিয়ে একটা আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে ইলেকশন করানো, এবং এটা আমরা 18 সালের ইলেকশনও আমরা দেখেছি। কিন্তু বিগত 23 সালের ইলেকশনের কথাই বলছি আমি, আমাদের তো জাস্ট বিধানসভা ইলেকশন গেল। প্রত্যেকটা লোক, আপনারা যেটা সঞ্জীবদা বলেছে আমিও এটা আপনাদেরকে বলি, আপনারা সাধারণ লোকদের কাছে যাবেন। আমরা তো সাধারণ লোক হিসাবে এখানে রিপ্রেজেন্ট করছি। সাধারণ লোকরা কিন্তু দেখছে যে ত্রিপুরা রাজ্যে কোনো ইলেকশনের বাতাবরণে নেই, যে আগে যে আমরা 30-40 বছর ত্রিপুরা রাজ্যের মানুষ যেভাবে দেখে এসছে রাজনীতিটা, এই রাজনীতির একেবারে নামগন্ধ কিন্তু আজকাল নেই। নর্মাল হচ্ছে, কোনো বাধা নেই। এই যে কাকে বাধা দেবে, আমি তো প্রথমে বললাম যে কে এজেন্ট হবে, এবং প্রত্যেকটা জায়গায় পিকুলিয়ার অবস্থা। কংগ্রেস একটা জায়গায় কিন্তু দাঁড় করাতে পারেনি। আমাদের পশ্চিম আসনে কে দাঁড়িয়েছে? কংগ্রেস প্রার্থী। তো কংগ্রেসের এজেন্ট কোথায়? সমস্ত জায়গায় সিপিএম এর লোকগুলো কিন্তু এজেন্ট হিসেবে দাঁড়িয়েছে কংগ্রেসের সঙ্গে, কারণ কংগ্রেসের মধ্যে 2% লোক নেই বর্তমান পরিস্থিতিতে ত্রিপুরার, যে কংগ্রেসে কেউ নেই। সবাই সিপিএম এর উপরে ভর করে কিন্তু আজকে কংগ্রেস এই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে ওরা কোথা থেকে দেবে? প্র্যাকটিক্যালি ভয়, ডর, রাত্রে যে বাধা দেওয়া। আমি কালকে রাত্রে, আগের দিন রাত্রে আমি নিজেই কালকে রাত্রে বিভিন্ন জায়গায় আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরেছি, এখানে গেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি সন্ধ্যার পরে। আমি একটা জায়গায় কোন রকমের আতঙ্ক পরিস্থিতি বা কোথাও যে আগে যেমন সন্ধ্যার পরে বেরোতে গেলে বাড়ি থেকেই বাধা দিত, যাওয়ার দরকার নেই, একটা টেনশন হয়ে আছে, নর্মাল। আমি কালকে রাত্রে 10:30-11টার সময় বাড়িতে গেছি। আমরা যদি একটু চোখ রাখি, আমরা আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে সাংবাদিকরা আরেকজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের একটি বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে উনি বলেন, কোট আনকোট, বিপ্লব দেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যাওয়া নির্বুদ্ধিতা হবে, তাহলে তাকে গুরুত্ব দেওয়া হবে। আর এমন বক্তব্য মানিক সরকারের মতো একজন বরিষ্ঠ নেতৃত্বের মুখে কতটা শোভনীয় তা নিয়ে প্রশ্ন উঠেছে, কতটা সৌজন্যমূলক তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা একটু দর্শক বন্ধুদের আপনাদের সেই কি বলেছিলেন সেই বাইকটা একটু দেখাতে চাইবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বলেছিলেন একটু সেটা দেখে নিন, তারপর আমরা অবশ্যই সন্দীপ বাবুর কাছে আসবো। সন্দীপ বাবু, আপনার কি মতামত? একটা শেষ প্রশ্ন থাকবে। বিপ্লব দেব সেদিন সভা মঞ্চে দাঁড়িয়ে একটা অভিযোগ করছিলেন, তিনি সবার কাছে বলছিলেন যে মানিক সরকার এবার সিপিআইএম এর সিম্বল ছেড়ে হাতে চিহ্নে ভোট দেবেন। তো সেইভাবে আপনার অভিজ্ঞতা এবং বিপ্লব দেবের পাল্টা প্রতিক্রিয়া আপনার কি থাকে? বিপ্লব দেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যাওয়া নির্বুদ্ধিতা হবে, তাহলে তাকে গুরুত্ব দেওয়া হবে। ওকে, উনি যেটা বলছিলেন, বিপ্লব দেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যাওয়া বা দিতে যাওয়া নির্বুদ্ধিতা হবে, তাহলে তাকে গুরুত্ব দেওয়া হবে। এমন বক্তব্য মানিক সরকারের মতো একজন ব্যক্তিত্ব, বরিষ্ঠ নেতৃত্বের মুখে কতটা শোভনীয়? সন্দীপ বাবু। না, শোভনীয় তো না ঠিকই, তবে বিপ্লব দেব থেকে বেনিফিট নেওয়ার ক্ষেত্রে তো শোভনীয়। আবার অন ক্যামেরা বলছি, আমাকে কেন আপনারা এই সমস্ত প্রশ্ন করা না? যদি মামলা টামলা হয় আলটিমেটলি কিছু হবে না, সেটা আমি জানি। হ্যাঁ, আমি দীর্ঘ 39 বছর প্র্যাকটিস করি, কি হলে কি হবে এটা আমি জেনে কথা বলি। কিন্তু আপনারা আমার মুখ থেকে বলাতে চান বিপ্লব দেব থেকে বেনিফিট। এ রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন রতনলাল নাথ, এ রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন সুদীপ রায় বর্মন। আমার সৌভাগ্য বলুন আর যাই বলুন, পরিচিতির কারণেই বলুন, আমার চেম্বারে যখন অ্যাসেম্বলি চলতো, কারণে অকারণে অ্যাসেম্বলি চলার পিরিয়ডে, বামফ্রন্টের পিরিয়ডে অথবা কারণে অকারণে তারা অনেক সময় যেতেন। তাদেরকে সম্ভবত আমি যদি ভুল না করি TR01E114 বলে একটা অ্যাম্বাসেডর দেওয়া হয়েছিল, গাড়ির নাম্বারটা একটু 19-20 হতে পারে, নট দ্যাট 1 আর 20, একটু 19-20 হতে পারে গাড়ির নাম্বারটা, TR01E114। বিরোধী দলনেতার একটা ভাঙা অ্যাম্বাসেডর, রাত্রিবেলা সেটাতে লাইট জ্বালালে কিছুই দেখা যায় না। তারপর সেটাকে আমিও দীর্ঘদিন ধাক্কা দিয়েছি। আমার বাড়িতে আসার পর কিংবা পোস্ট অফিস চমনিতে দেখা হলে সুদীপ বাবুকে দেখতাম গাড়ি ধাক্কা দিচ্ছেন, রতননাথ গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট করছেন। কিন্তু বিপ্লব বাবুর কাছে চাওয়ার ক্ষেত্রে ইনোভা গাড়িটা এবং ইনোভার কোন মডেলটা, সেদিন কিন্তু সৌজন্যতায় আটকায়নি। সেদিন সৌজন্যতায় আটকায়নি যে মাননীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের নিরাপত্তার যে বেষ্টনীর এরিয়া, সেই এরিয়াতে একটি ডুপ্লেক্স বাড়ি,
একটি ডুপ্লেক্স বাড়ি উনার জন্য নেওয়া, হোয়ারেস অ্যাজ পার রিকোয়ারমেন্ট উনি বিরোধী দলনেতা হিসেবে শুধু ফার্নিশড একটি কোয়ার্টার পাবেন, নট দ্যাট ওয়ান, এর বেশি। আচ্ছা, ইনোভা গাড়ি ওয়াজ নট অ্যালোটেড এট এনি পয়েন্ট অফ টাইম ফর আওয়ার লিডার অফ দি অপোজিশন, আইদার রতনলাল নাথ, আমি দায়িত্ব নিয়ে তো তাদের নাম বলে দিলাম, কিংবা সুদীপ রায় বর্মন। এবার আসুন মানিক শাহের আমল, মানিক শাহের আমলে তো উনি কিচ্ছু না, না বিরোধী দলনেতা ছিলেন না উনি তখন। এবার মানিক শাহকে আমাকে কোট করে, মানিক শাহ আমার ব্যক্তিগতভাবে খুবই পরিচিত, আপনি বলুন না আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, যে আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী আমাদের স্টুডিওতে এসে বলে গেছেন যে মানিক বাবুর লিখিত মানিক সরকারের অনুরোধে, লিখিতভাবে অনুরোধে উনি ওনাকে এই জিনিসগুলো এখনো প্রোভাইড করে যাচ্ছেন। উনি গাড়ি বুক করছেন, উনি যেটা বিপ্লব দেব দিয়েছিলেন ধারাবাহিকভাবে মানিক সাহা দিচ্ছেন, আর বিপ্লব দেব সম্বন্ধে কমেন্ট করতে ওনাকে পাত্তা দেওয়া, এরকমই তো মানেটা দাঁড়ায় যে ওনার সময় গুরুত্ব সম্বন্ধে কমেন্ট করা মানে গুরুত্ব দেওয়া। কারণ হয়েছে কি, ওদের পায়ের তলে থেকে বিপ্লব দেবই প্রথম মাটিটা টান দিয়ে নিয়ে গেছিলেন, বিপ্লব দেবের নেতৃত্বেই। বিপ্লব দেব এই রাজ্যে এসেছিলেন যখন, তখন কেউ টের পাননি, তার উপরে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছিল তাকে। তারপর উনি মানিক বাবুর সেই মানে অবিচ্ছেদ্য এবং মানে ধারাবাহিক যে সিংহাসন, সেখান থেকে কিন্তু জনগণের আশীর্বাদ এবং শুভেচ্ছায় সরিয়ে দিয়েছিলেন। উদ্ধত্ত এবং পুরানো এই বস্তাবন্দি তাদের যে থিওরিগুলি, আজকেও তাদের চরিত্র থেকে পরিবর্তন হয়নি, আজকেও তাদের পরিবর্তন হয়নি। তারা কি করে মানুষের কাছে যাবেন? আরে সংসদীয় গণতন্ত্রে তো বিরোধী দল থাকবেই। আজকে আপনি বিরোধী দল, কালকে আপনি শাসকে আসতেই পারেন, আপনি বিজেপিকে সরিয়ে দিতে পারেন রাজ্যের মানুষ। এই ধরনের কথা বলে রাজ্যের একটা মুখ্যমন্ত্রী মানুষের ভোটে নির্বাচিত, রাজ্য থেকে নির্বাচিত বিধায়কদের ভোটে রাজ্যসভার এমপি, দলের সবচেয়ে মানে লার্জেস্ট ডেমোক্রেসির লার্জেস্ট পার্টি, তার নমিনেটেড ক্যান্ডিডেট যিনি, তাকে সম্বন্ধে উনি যদি এই ধরনের কথা বলেন, তাকে গুরুত্ব দেওয়া হবে। হ্যাঁ, একজন প্রাক্তন এখানে মুখ্যমন্ত্রী, আর হোয়ারেজ আমি যতটুকু দেখি বিপ্লব দেব বলেন মানিকদা নিশ্চয়ই নামতে পারে, উনি বলেছেন পলিটিক্যাল কথা, মানিকদা নিশ্চয়ই জোটটাকে মানবেন না। আরে আমি তো মনে করি মানিক সরকার বিপ্লব দেবের কাছে খুবই শিশু, যেই কারণে মানিক বিপ্লব দেব বিভিন্ন মিটিং এ ওনাকে ট্র্যাপ দিলেন, মানিকদা নামবেন না, মানিকদা এই জোটটাকে পছন্দ করেন না। দুদিন গেল না উনি কংগ্রেসের পতাকা তলে দাঁড়িয়ে উনি কংগ্রেস প্রার্থীদেরকে ভোট দেওয়ার নীতি সিদ্ধান্ত মানিক সরকার থেকে শিখতে হবে কারোর। আমরা গৌতমবাবু, ত্রিপুরার নির্বাচনী সন্ত্রাসের ইতিহাস এবং আজকের নির্বাচন কোথাও পার্থক্য দেখতে পাচ্ছেন? একদম পুরো পার্থক্য। আমরা শুধু সন্ত্রাস দেখেছি আমাদের জন্মের পর থেকে, 70-এর দশক থেকে 80-র দশকে, যখন আমরা মানে স্কুল জীবনে, কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবন, তো ওই দশকটাই আমাদের, আমরা শুধু খুন, সন্ত্রাস, ত্রাস এগুলো ছাড়া কিছু দেখিনি। আচ্ছা, আজকের দিনে কিন্তু এগুলো নেই ত্রিপুরা রাজ্যে। তারপরে যেমন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকের মানিক সরকার, আমাদের ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বর্তমান সাংসদ রাজ্যসভার, ওনাকে যেভাবে গুরুত্বহীনভাবে উনি একটা শব্দ ব্যবহার করেছেন, যেটা আপনার প্রশ্ন ছিল, আসলে নিজেরই গুরুত্ব নেই। উনি দীর্ঘদিন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু ওনার নিজের গুরুত্ব নেই দেখেই উনি বর্তমান আমাদের যে ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেব মহাশয়কে উনি গুরুত্বই দিতে পারেননি, কারণ ওনার চেয়ারটা থেকে উনি ফেলে দিয়েছেন ওনাকে। তো অটোমেটিক্যালি আজকের দিনেও প্রাসঙ্গিক বিপ্লব কুমার দেব, আজকের দিনেও সারা ভারতবর্ষে প্রাসঙ্গিক হলো আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যসভার যিনি সাংসদ, উনি কিন্তু আজকেও প্রাসঙ্গিক। ওই জন্য মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েও উনি ওনাকে ঠিক ওইভাবে নিতে পারেন, বলছেন গুরুত্বহীন, আসলে নিজেরই কোনো গুরুত্ব। ভেতরে বাইরে চাপ কি মানিক সরকারের উপর আছে? কেন 6 বছর হয়ে গেছে মানিক সরকারের আমলেই কিন্তু প্রচুর ক্ষমতা চলে গেছে এবং সেই ক্ষমতা ফিরিয়ে পাওয়ার চাপ। আমি প্রসঙ্গে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি আজকেও কয়েকটা আপনাদের চ্যানেলে দিল, আমার তো বন্ধু বান্ধব পরিচিতির মধ্যে রয়েছে, বলছে আমি গিয়ে আমি নাম বললাম না, বেশ কয়েকজন বড় বড় সিপিএম এর মন্ত্রী বা এমএলএ, ওদেরকে জিজ্ঞেস করব আজকে কিভাবে আপনারা হাতকে ভোট দিয়েছেন, কিভাবে কংগ্রেসটাকে ভোট দিয়েছেন। তো এটা তো শুধু চ্যানেলের না, প্রত্যেকটা আমজনতা, প্রত্যেকটা ত্রিপুরাবাসী যারা দীর্ঘ 30-40 বছরের রাজনীতিটা দেখেছে ত্রিপুরা রাজ্যে, ওরা কিন্তু প্রত্যেকের মনের একটাই প্রশ্ন, যে আমি
কোথায় গিয়ে ভোট দিচ্ছি, কেন এই নেতাগুলো আজকের দিনে কংগ্রেসের হাতকে শক্ত করতে হয়, সেই ওই ইন্দিরা গান্ধীর কালো হাত ভেঙে দিন, গুড়িয়ে দিন, সারা দিন আমরা শুনেছি। ওকে, আমরা সন্দীপ বাবু, এই যে আজকের যে সারাদিন যদি আপনাদের কথা অনুযায়ী বা এবং অনেকেই যেটা বলছিলেন, বা যতটুকু বড় করে এই ধরনের ভোট প্রহসনের চিত্রটাকে তুলে ধরা হয়েছে বিরোধীদের কাছ থেকে, যদি সেটা সত্যি না হয়ে থাকে, তাহলে এই ধরনের কাজ করার পেছনে, এবং সাইমালটেনিয়াসলি আপনি বলছিলেন নেটওয়ার্ক তাদের ভালো, একইভাবে কংগ্রেস সিপিএম এর নেতৃত্বরা ঠিক একই সময় থেকে এক একজন এক এক রকম ভাবে বক্তব্য রাখছিলেন। কেউ বলছিলেন ছাপ্পা ভোট হচ্ছে না, কিন্তু আসতে দিচ্ছে না, ভোট কেন্দ্রে আসতে দিচ্ছে না, ভোট কেন্দ্র থেকে বের করে দিচ্ছে, বাধা দান, সেগুলো কমন ওয়ার্ডস ছিল। কেউ রিগিং বলছেন, কেউ বলছেন যারা পোলিং এজেন্ট ছিলেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করা, বা যদি সত্যি যদি ঘটনাটা না হয়ে থাকে, তাহলে এটার পেছনে কি কারণ থাকতে পারে, যেহেতু 26 তারিখ ভোট রয়েছে? দেখুন, যে কোনো নির্বাচনে আপনি সেটা যদি ধরুন, আমি কিছুদিন আগে আমি বার অ্যাসোসিয়েশনের দীর্ঘদিন সমানে রিটার্নিং অফিসার, আমার 17তম বৎসর চলছে। এই আমাদের যে আইনজীবীদের এত মানে আমরা বিদগ্ধ বলে দাবি করি, আমাদের নামের আগে লার্নেড বসানো হয়, সেখানেও যখন ভোট হয় কেউ একটু অতিরিক্ত বাড়াবাড়ি করলে একটু আমরা অসচেতন হই। যে কোনো নির্বাচনে একটু ইতস্তত বিক্ষিপ্ত ঘটনা কিছু থাকবেই, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। একটু ইতস্তত বিক্ষিপ্ত, তুই কই যাস, তুই বাড়ি যা, ইট ডাজ নট মিন যে ইন এভরি বুথ সেন্টার তুই কই যাস কি, নট দ্যাট। এটা টুকটাক কিছু থাকে। দ্যার ইজ, আপনি ভাবতে পারেন একটা মেজর মার্ডার নেই, একটা স্টেবিং নেই, এই ক্রেডিটটা তো আপনি এই সরকারকে দেবেন, এই ক্রেডিটটা তো এই সরকারকে আপনি দেবেন। তারা তো এই পরিবেশটা তৈরি করেছেন নির্বাচনের আগে। একটা রাজনৈতিক হত্যা নেই। নির্বাচন কমিশনের এখানে একটা ইতিবাচক, নির্বাচন কমিশনের ইতিবাচক ভূমিকা আছে। আর ইতস্তত বিক্ষিপ্ত একটু টুকটাক হইচই, এগুলি বাস্তবতা, ডিমান্ড অফ ইলেকশন, ইট ইজ ওয়ান অফ দ্য প্রিরিকুইজিটস অফ ইলেকশন। আচ্ছা, তবে সকাল 8:30টায় যদি কেউ বলে, সকাল 9টায়, আপনাকে আমি টাইমিং গুলো দেখিয়ে দিয়েছি, মাননীয় আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থী ভোট দিচ্ছেন 8টা থেকে 9টার মধ্যে, মাননীয় মুখ্যমন্ত্রী পানিসাগর যাওয়ার আগে ওই বুথ সেন্টারে ভোট দিচ্ছেন, তার আগে অভিযোগ এসে যায় রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী যিনি, উনি সকাল 8:30টায়, অ্যাকর্ডিং টু দিস সোশ্যাল মিডিয়া আপলোড, সকাল 8:30টায় আপলোড হয়েছে। তার মানে কি তার আগে উনি বলেছেন, আগে রেকর্ড হয়েছে, তারপরে তো আর উনি বলেননি। তাহলে তো আর 8:30টার টাইম আপনাকে আমি নিচে দেখিয়ে দিয়েছি ভিডিওটা। তাহলে 8:30টায় ধরেই নিলাম, 8:30টায় যদি বলেন মানুষকে বের করে দেওয়া হচ্ছে, ওই ভিডিওতেই দেখা যাচ্ছে মানুষের, নারী পুরুষের দীর্ঘ লাইন। তো এগুলি যদি বলার জন্য এখনো তাদেরকে বলতে হয়, বামপন্থী বন্ধুদের, না বামপন্থী বন্ধুদের এখনো যদি গ্রাউন্ড রিয়েলিটি থেকে সরে বলতে হয়, সেই বস্তা পচা সেই পুরানো থিওরিগুলি, আস্তে আস্তে তো তারা মানুষ থেকে সরে যাবেন। আমি আর একটা কথা বলছি, এখানে ইনক্লুড করছি দাদার কথার সঙ্গে, সৌজন্যতা, রাজনৈতিক সৌজন্যতা যদি দেখায়, বর্তমান যে মানে ত্রিপুরা রাজ্যের যে দল, বিজেপি দলই হোক বা আমাদের রাজ্য সরকারে, আমাদের রামনগর কেন্দ্রের যিনি দাঁড়িয়েছেন দীপক মজুমদার, বর্তমান মেয়র, উনি মানিক সরকারের কোয়ার্টারে গিয়ে ওনাকে ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ত্রিপুরা রাজ্যের বুকে আমরা কোনোদিন দেখিনি। এর আগেও তো বিরোধী দল ছিল, কংগ্রেস দল হয়তো বিরোধী আসনে ছিল, আমি তো কোনোদিন দেখিনি। আমি আর তার সঙ্গে, আমি মজুমদার সাহেব, আমি আর তার সঙ্গে একটু অ্যাড করে দিই, তার থেকেও বড় ঘটনা, এ রাজ্যে যখন সৌজন্যতার কথা যেহেতু বললেন, এই রাজ্যে যখন প্রথম পরিবর্তন হলো 18 সালে, প্রণাম করেন রাজ্যের তৎকালীন যিনি মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্লাস তৎকালীন প্রেসিডেন্ট অফ দিস রুলিং বিজেপি পার্টি, উনি তৎকালীন তাদের দলের সর্বভারতীয় শীর্ষ নেতা রাম মাধবকে নিয়ে মানিক সরকারদের পার্টি অফিসে গিয়েছিলেন নিমন্ত্রণ করার জন্য। দেখা করে এসেছেন, পায়ে ধরে আস্তাবল ময়দানে লক্ষ লক্ষ মানুষের জন্য। এগুলো তো সৌজন্যতা। দীর্ঘকাল ত্রিপুরা রাজ্যে ছিল, আমাদের কি কোনো শিক্ষা দিয়েছে? কোনো সৌজন্যতা, সন্ত্রাস ছাড়া। আমি বামফ্রন্ট থেকে ব্যক্তিগতভাবে আমি বলছি, আমরা কিছুই দেখিনি। এই সৌজন্যতাগুলো কিন্তু অন্তত দেখাচ্ছে আমাদের। না, এটা তো ঘটনা। আপনি অলিক বাবু গিয়েছেন, সরি দীপক মজুমদার গিয়েছেন, ওনার কারণ আমার এলাকায় এটা, আমি এই বুথের আমিও একজন ভোটার, এই বুথটাই পার্টিকুলার। উনি গিয়েছেন, কোনোদিন কি কেউ বলতে পারবেন
যে মানিকবাবু ধনপুরে দাঁড়িয়ে হ্যাঁ। প্রতিমা ভৌমিকের বাড়িতে গেছেন সেটাই তো যে আমি ভোট প্রার্থী, আপনি আমাকে ভোট দিন, সেটাই তো আপনি বলুন। চিন্তাই করা যায় না। তাহলে তো মানিকবাবু সৌজন্যতা একদম ইয়ে। এই ধরনের সচেতনতাগুলো আগে হয়তো ছিল আমাদের ত্রিপুরা রাজ্যে, যে প্রাচীনকালে, সেগুলো প্রাচীনকাল ছিল, হ্যাঁ। আমরা হয়তো সেগুলো দেখিনি। প্রাচীনকাল বলতে স্বাধীনতার মানে পর হয়তো ছিল, আমরা যেগুলো 70-এর দেখিনি। দশকের আগে, ওকে, এখন বা আবার 70-এর দশক পর্যন্ত অনেক কিছু ছিল, নতুন যেটা করে আবার ধীরে এখন ধীরে দেখছি ধীরে আমরা। ধীরে ধ্বংস হয়ে গেছে। নতুন করে দেখছি আবার। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজ সময় ফুরিয়ে গেছে অনুষ্ঠানের। ধন্যবাদ সন্দীপ বাবু, আর ধন্যবাদ গৌতম বাবু আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, আজ সারাদিন আমরা চোখ রেখেছি রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে লোকসভা নির্বাচনের নানান খবরে। তবে যে সৌজন্যতার কথা উঠে আসছে এবং যে অভিযোগ বিরোধীরা সকাল থেকে একযোগে করছিলেন, সেই অভিযোগের সত্যতা কতটা রয়েছে তা অবশ্যই ইলেকশন কমিশনের কাছে নালিশ করেছেন ওনারা। তা পরে অবশ্যই সময় বলবে সত্যতা। ইলেকশন কমিশন কি পদক্ষেপ নেয় সেই পদক্ষেপের উপর নির্ভর করবে তাদের অভিযোগের সত্যতা কতটা। তবে অষ্টাদশ লোকসভা নির্বাচন আজ মাত্র শুরু হলো। 7 দফায় ভোট হবে। 26 এপ্রিল হবে পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ। তাই আশা করা যায় শাসক এবং বিরোধী শিবিরের নেতৃত্বরা এখন গ্রাম পাহাড় দাপিয়ে বেড়াবেন। আর সেদিকে নজর রাখবো আমরা। তাই দেশ, বিদেশ এবং রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।